ও মা, মেয়েটাকে কি সারা জীবন তুই এরকম একটা সাধারণ স্কুলে রেখে দিবি? তখন নক্ষত্র সময় ছিল না, ছুটি করতে পারিনি, স্কুলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাই বলে কি, আচ্ছা ওকে একটা ভালো স্কুলের ব্যবস্থা করতে হবে নাকি? এনে ফর্মটা রাখ। তুই কিন্তু একদম দেরি করবি না। তুই নক্ষত্রকে বলে আজ রাত্রে ফিল আপ করে একদম সই করে রেখে দিবি। আমি কালকেই আসার চেষ্টা করব, যদি একান্তই না পারি পরশুদিন এসে নিয়ে যাব। দেখি ওকে বলে। দেখি মানে এটা কি? আর দেখি, আমি তো দেখছি তোরও কোনো উৎসাহ নেই এই ব্যাপারে। আশ্চর্য, তোরা কি মেয়েটার ভবিষ্যৎ নিয়ে একটু ভাববি না? আচ্ছা মা, এটা তো কোনো খারাপ স্কুল নয়। ওর বাবার বরাবরই ইচ্ছে ছিল যে বাংলা মিডিয়ামে দেওয়ার। আমি অনেক জেদাজেদি করে ইংলিশ মিডিয়ামে দিয়েছি। দেখ সুজাতা, সব ব্যাপারে এরকম ঢিলে ঢালা ব্যাপার চলে না। নক্ষত্র আইডিয়ালিস্ট, কিন্তু তোকে প্র্যাকটিক্যাল হতে হবে। ভালো স্কুল, এই রকম স্কুল এখন অলিতে গলিতে গজিয়ে উঠেছে। আরে বাবা, ভালো স্কুলে দেওয়ার একটা আলাদা সুবিধে আছে। স্কুলগুলোই তো ছেলে মেয়েদের ভবিষ্যৎ তৈরি করে। মা আমাকে বলে তো কিছু হবে না। ওর যদি আপত্তি থাকে? আরে বাবা, আপত্তি থাকলে তুই বোঝাবি। বাইরের দুনিয়াটার দিকে তাকিয়ে দেখ কিরকম বদলে যাচ্ছে। তা মেয়েটাকে তো এই দুনিয়ার সঙ্গে পায়ে পা মিলিয়ে চলতে হবে। তুই নক্ষত্রকে বুঝিয়ে শুনিয়ে আজকেই সই করে রাখবি। এইসব স্কুলে ফর্ম পাওয়া অত সোজা ব্যাপার নয়। আমাদের অফিস কলিগ আছে অবনীবাবু, একদিন কথায় কথায় বলে ফেলেছিল যে ওর দাদা হচ্ছে এই স্কুলের অ্যাডভাইসারি বোর্ডের মেম্বার। সেই থেকে আমি পেছনে লেগে থেকে 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 ফর্মটা আনিয়েছি। উনি বলেছেন দাদাকে বলে টলে দেবেন। হয়তো আমাদের একটুখানি ওই টাকা মানে ডোনেশন আর কি দিতে হবে, বুঝলি? তা সে যখন দিতে হবে তখন দিতে হবে, সে বুঝবো। তুই আগে ফর্মটা ফিল আপ করার ব্যবস্থা কর। আমি আর বসতে পারবো না, আমি চলি রে। দেরি হয়ে গেল, তিতিটার সঙ্গে দেখা হবে না। বসো না, এই তো এক্ষুনি চলে আসবে ও। না রে, কাজের মেয়েটা এসে এসে ফিরে যায়, খালি আমার ভালো লাগে না। এমনিতেই তো সপ্তাহে 2-3 দিন করে কামাই করে। উফ, আমার যে কি হাল হয়। তুই কিন্তু শোন, ফর্মটা জমা দেওয়ার এখনো কিন্তু 10-12 দিন সময় আছে, কিন্তু আমাদের 2-3 দিনের মধ্যেই দিতে হবে। ওরা নাকি এই ব্যাপারটাতে খুব নজর দেয়, বুঝলি? কে কিরকম সময় ফর্ম জমা করছে, মানে যারা শেষকালে দেয় ওরা বলে এদের সব কিছুতেই লাস্ট মোমেন্ট, মানে মেয়েকে ভর্তি করার ব্যাপারটাও। ফর্মগুলো নাকি ভালো করে দেখেই না, সরিয়ে দেয়। অতএব লক্ষ্মী শোনা, আমার ফর্মটা জমা দেওয়ার ব্যবস্থা করিস। হ্যাঁ, তুই নক্ষত্রকে একটু বুঝিয়ে বলিস। আমি চলি। ঠিক আছে, আমি ওকে বলবো। সাবধানে যেও। ঠিক আছে। শাশ্বতী দিদি, আসুন, বসুন। না স্যার, আজ আমি বসতে আসিনি। এতদিন মন প্রাণ ঢেলে সিরিয়াসলি কাজ করার যে পুরস্কার আজ আমি পেলাম, সেটা আপনাকে জানাতে এসেছি। আপনি বসুন, বসুন, বসুন প্লিজ। আমি বেশি সময় নেব না, বসুন। কি হয়েছে আমাকে একটু খুলে বলুন তো। শেষকালে আপনাকে ওরা শোকজ করলো? হ্যাঁ, শেষ জীবন এটাই পাওনা ছিল, পেয়ে গেলাম। আমি জানতাম নির্মলবাবু তার কুচক্রের সঙ্গে আমাকে না জড়িয়ে ছাড়বে না। শেষ পর্যন্ত তাই হলো। এতদিন মাথা উঁচু করে চলতাম, এখন মাথা নিচু করে চলতে হবে। সবাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। আমি বুঝতে পারছি না এরপর এখানে আর কি করে কাজ করব। আপনি মিথ্যে ভয় পাচ্ছেন শাশ্বতী দিদি। দিনের পর দিন যারা আপনাকে দেখেছেন, রাতারাতি আপনার সম্বন্ধে তাদের ধ্যান ধারণা বদলে যাবে, এ কখনো সম্ভব? জানি না এরপরে কি করব। উঠি। না না, আপনি শোকজের জবাব দেবেন। আপনি জানিয়ে দেবেন যে নির্মলবাবু নামে এই করাপ্টেড লোক যা যা বলেছে এগুলো সমস্ত মিথ্যে, সমস্ত উদ্দেশ্য প্রণোদিত। ওদের কুকর্মের সঙ্গে আপনাকে জড়াবার জন্য মন গড়া সমস্ত অ্যালিগেশন আনছে। আপনি কি বলতে চাইছেন যে এসো কজের জবাব দেওয়া উচিত? নিশ্চয়ই দেওয়া উচিত। পরিষ্কারভাবে সব পরিষ্কারভাবে জানাবেন। তার কারণ আপনি তো কারুর বিরুদ্ধে কিছু বলছেন না, আপনি বলছেন সত্যের সপক্ষে। এই শোকজের জবাব আমি লিখে দিতে পারতাম, কিন্তু ঠিক হবে না। আপনি তো জানেন যে
অ্যাডমিনিস্ট্রেশন আমি রয়েছি। আপনার কথা আমি সাহস পেলাম, ভরসা পেলাম। চিঠির জবাব আমি দেবই, কিন্তু না, কোনো কিন্তু রাখবেন না। উনি যদি আমাকে কিছু জিজ্ঞাসা করেন তাহলে আমি সব কথাই বলবো। আচ্ছা, আজ তাহলে আসি। আমি তো আপনার ব্যবহারে অবাক হয়ে যাচ্ছি। কেন স্যার, আমি কি করেছি? আমার তো মনে হচ্ছে মন্দিরাকে সুস্থ করার ব্যাপারে আপনার বিন্দুমাত্র আগ্রহ নেই। আপনি কি বলছেন স্যার? খুব ভুল বলছি কি? মানে আমার ব্যবহারে কি এমন প্রকাশ পেল যে যাতে আপনার এরকম মনে হলো? দেখুন, মন্দিরের মা যে ডোনার হতে পারবেন না সেটা আপনি অনেক আগেই জানতেন। হ্যাঁ, তাতে তো আমার কোনো দোষ নেই। আমাকে শেষ করতে দিন। বলুন। মন্দিরের মা যে ডোনার হতে পারবেন না এটা তো কোনো আনন্দের খবর নয়। মন্দিরা জানতে পারলে ও দুঃখ পেতে পারে, ওর মনে হতে পারে যে ও আর সুস্থ হয়ে উঠবে না, ঠিক তো? হ্যাঁ, সে তো নিশ্চয়ই। এসব জেনেও আপনি ইচ্ছে করে মন্দিরের কাছে খবরটা দিয়ে এসেছেন কেন? দেখুন স্যার, এটা তো জানতেই পারতো, আজ না হয় কাল। আপনাকে এই মহান দায়িত্বটা কে নিতে বলেছিল? আমি এর আগেও আপনাকে বলেছি যে মন্দিরাকে কোনোভাবে আপনি আপসেট করবেন না, এমন কোনো খবর দেবেন না যাতে ওর মনে হতে পারে যে ও আর বাঁচবে না। বলেছি কি বলিনি? বলেছিলেন। এরপরেও আপনি গিয়ে সমস্ত কথা মন্দিরাকে বলেছেন, তাতে আমার মনে হতেই পারে যে আপনি চান না মন্দিরা সুস্থ হয়ে উঠুক। আপনি এসব কথা ভাববেন না স্যার। আপনি জানেন না, মন্দিরার চিন্তায় আমার ভালো করে ঘুম হয় না। আপনি জানেন মন্দিরা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল? হ্যাঁ, শুনেছি। শুনে কি করেছেন? এনিওয়ে, এখন প্রশ্নটা হলো মন্দিরাকে কিডনিটা দেবে কে? শুনুন শুনুন কাকাবাবু, আপনার তো এখন ভয়ের কোনো কারণ নেই। কালকে ডক্টর নক্ষত্র রায় নিজে এসে আপনার সাথে দেখা করে গিয়েছেন, কথা বলে গিয়েছেন। আপনার কোনো চিন্তা নেই। না না, তুমি একটু কথা বলে দেখো যাতে যত তাড়াতাড়ি পারি এখান থেকে যেতে। দেখো, তুমি একদম সুস্থ হয়ে বাড়িতে না ফিরলে আমাদের কি অবস্থা হবে একবার ভেবে দেখেছো? না, না, আমি আজ খুব- 20 দিনের আমি- উপর দোকানটা বন্ধ, আরে- একটা পয়সা রোজগার নেই, অথচ দেখো তোমার পেছনে হু হু করে আমাদের টাকা বেরিয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি অবস্থা হবে একবার ভাবো। তুমি অন্তত এগুলো বোঝার চেষ্টা করো। না না, আমি সুস্থ হয়ে গেছি। আমি এই দেখো না এই দেখো, কেমন বসছি। আবার উঠছো কেন? শোনো শোনো, ডাক্তারবাবু না বললে তোমাকে কি এখান থেকে নিয়ে যেতে পারি? তুমি একবার ভেবে দেখো।
তোমার জন্য উনি বেডের ব্যবস্থা করে দিলেন, তুমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো তার জন্য উনি কত কি করছেন। আমরা যখন ওনার সাথে দেখা করতে যাই উনি আমাদের সাথে কথা বলেন, হেসে কথা বলেন, এতটুকু বিরক্ত হন না। তুমি অন্তত সেগুলো একবার বোঝো। আর ওনাকে না বলে তোমাকে কখন এখান থেকে নিয়ে যেতে পারি? সেটা ওনাকে অসম্মান করা হয় না? আমরা কখনো ওনাকে অসম্মান করতে পারি বলো? না না, আমি সুস্থ হয়ে গেছি, দেখো না বাড়ি গিয়ে আমি একবার ফিট হয়ে যাবো। হ্যাঁ শুন কাকা, আমরা নার্সিং হোমে গিয়েছিলাম কেন? কারণ সবার মতো আমরাও জানতাম যে হাসপাতালে ভালো চিকিৎসা হয় না, ভালো ডাক্তার নেই। কিন্তু এখানে এসে আমরা কি দেখলাম? যে তুই একজন ভালো ডাক্তার আছেন, খুব ভালো চিকিৎসা হয়। আপনি আপনি সুস্থ হয়ে নিশ্চয়ই বাড়ি ফিরবেন। কয়েকটা দিন আপনি ধৈর্য ধরুন, কয়েকটা দিন। বুঝি শিবু, সব আমি বুঝি, কিন্তু আমার সারাক্ষণ মনে ভয় লাগছে। কেউ যেন আমায় সারাক্ষণ পাহারা দিচ্ছে। আর ওই সেই লোকটা স্বর্ণামার্কা লোক দরজার কাছে সারা রাত্রি আমায় দেখেছে। না, আমি আর পাচ্ছি না, আমি আর এখানে থাকতে পারছি না। জানো মল্লিকা, যে প্যাশন, যে আইডিয়ালিজম নিয়ে আমি প্রফেশনে এসেছিলাম, সেটা যে ক্রমশই স্তিমিত হয়ে আসছে সেটা বুঝতে পারছি, বুঝলে। বাট আই কান্ট হেল্প ইট, মানে মানে কিছুই করার নেই। তাই ওই তোমার এই শোকজের রিপ্লাইটা আমার মনে হয় না যে কাউকে ইনফ্লুয়েন্স করতে পারবে। কিন্তু স্যার এটার তো দরকার ছিল, মানে যেই 4টে মৃত্যু নিয়ে এত হইচই হলো, এত 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 কাগজে লেখালেখি হলো, তার একটা জবাব দেওয়ার দরকার ছিল না? আর তাছাড়া ডক্টর রায় আমাকে বলেছিলেন যে কন্টামিনেশনটাকে হাইলাইট করতে। রাইট রাইট, হি হ্যাজ গিভেন ইউ দ্য রাইট অ্যাডভাইস। জানো, ফর লাস্ট 15 ইয়ার্স আমি এই একটা জিনিস নিয়ে ফাইট করে আসছি। হাসপাতালের পরিষেবার উন্নত করো, হাসপাতালের পরিবেশ উন্নত করো, দূষণ মুক্ত করো। বাট এনিওয়ে, তোমাকে একটা কথা বলছি, এই যে তোমার ধরো তোমার এই শোকজের ব্যাপারটা, এগুলো কি জানো, এগুলো হচ্ছে মেয়ার ফর্ম্যালিটিস, যে যার পিঠ বাঁচাচ্ছে। তোমার মতন আমিও অনেকবার এরকম রাত জেগে, কি বলবো, মানে মাথার ঘাম পায়ে ফেলে খুব চিন্তা ভাবনা করে সমস্ত শোকজের রিপ্লাই দিয়েছে। রেজাল্ট তাই বলছি কি জানো, এই শোকজের ব্যাপারগুলো, যেগুলো অফিসিয়াল ফর্ম্যালিটিস, ওগুলো তুমি মাথার থেকে ছেড়ে ফেলে দাও, পুরো ঝেড়ে ফেলে দাও। ইনস্টেন্ট তুমি একটা দিকে কনসেন্ট্রেট করো। বি কেয়ারফুল, কেয়ারফুল অ্যান্ড কেয়ারফুল। এই হাসপাতালে কাজ করতে গেলে না, তোমাকে তোমার ইনটুইশনটাকে খুব পাওয়ারফুল করতে হবে। দ্যাট মাস্ট বি ভেরি শার্প। তোমাকে ক্ষমতা অর্জন করতে হবে যে কোথায়, কখন, কিভাবে সিস্টেম ফেলিয়ার হচ্ছে বা হতে পারে। And I tell you, my child, that this will lead you towards success. I strongly believe in it. স্যার আমি আপনার এই কথাগুলো ডেফিনেটলি মনে রাখার চেষ্টা করব। I know. জানো তো, এই হাসপাতালে আর সব ডাক্তারের থেকে তোমাকে একটু অন্যরকম দেখি বলেই তোমাকে আমি কথাগুলো বললাম। আমি সেটা জানি স্যার। যাকে শোনো, আজকে তোমাকে প্রচুর জ্ঞান দিয়ে ফেলেছি। হ্যাঁ, এবার একটু কফি খাওয়া যাক। নো, ইটস হোমমেড কফি, আই মেড ইট পার্সোনালি। বাহ, এত বড় নামি দামি স্কুল, ইংরেজি না জানলে যা চৌহদ্দিতে পা রাখা যায় না, তার অ্যাডমিশন ফর্মেই ভুল। ফর্মস টু বি সাবমিটেড দেখো। ছেলেবেলায় আমাদের ইংরেজি মাস্টারমশাই কালীবাবু আমাদের মাথায় একবারে পেরেক দিয়ে ঢুকিয়ে দিয়েছিলেন যে বিটুইনের পর কখনো টু হয় না অ্যান্ড। প্রিন্সিপাল কি দেখে সই করেছেন না? এটা নিশ্চয়ই টাইপিস্টের ভুল। কিন্তু সইটা তো প্রিন্সিপালের।
নিশ্চয়ই খেয়াল করনি। আচ্ছা, তোমার তো এত ইংরেজি ভুল ধরার দরকার নেই, তুমি ফর্মটা ফিল আপ করে সাইন করে দাও না, কাল বা পরশু এসে মা নিয়ে যাবে। তো এই স্কুলেই ওকে ভর্তি হতে হবে? না, যে স্কুলটাতে আছে সেটা খারাপ তো কিছু নয়। অবশ্য কে জানে এখানেও ওই রকমই ইংরেজি শিখছে কিনা। আচ্ছা, তুমি এটার সঙ্গে ওই স্কুলে তুলনা করছো কেন? তুমি জানো কত কষ্টে ফর্ম পাওয়া গেছে, মাসে কলিগকে বলে কত কষ্টে জোগাড় করেছে। না, সে নয়, ঠিক আছে, তোমার মা আমাদের সম্পর্কে ভাবেন, চিন্তা করেন, ওকে এত ভালোবাসেন, তো উনি ওনার মতো ভেবে একটা কাজ করেছেন। কিন্তু ইংরেজিটা কি এইরকমই শিখবে? আমার প্রশ্ন এইটাই। ও তো ওখানে ইংরেজি শিখতে যাচ্ছে না, ও যাচ্ছে আর স্কুলটার লেভেলটার জন্য, আর যা শিখবে তো বাড়িতে আমরা শেখাবো। তার মানে সবই যদি আমরা বাড়িতে শেখাই, তাহলে এই স্কুলে গিয়ে লাভটা কি? এই শোনো, তোমাকে না আমি বোঝাতে পারবো না, কিছুতেই তুমি বোঝো না। দাও, আমি ফর্মটা ফিল আপ করে দেবো, তুমি কালকে সাইন করে দেবে। দাও, পারবে তো নাকি না সেটাও পারবে না, বলে দাও তাহলে আমায়। কেসটা কিন্তু আমি ছাড়বো না দাদা, একটা হুজ্জত আমি পাকাবই। ওর ওই সাধুগিরির মুখোশটা একেবারে টেনে ছিঁড়ে ফেলবো। সারাক্ষণ আমার পেছনে কাটি করে বেড়াচ্ছে। চুপ কর, চুপ কর। তোর মুখে দেখছি কানু ছাড়া গীত নেই। এদিকে খবরের কাগজে একটা খবর বেরিয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট, পড়েছিস? কি খবর? ও সেটাও পড়িসনি? স্বাস্থ্যমন্ত্রী কালকে প্রেস কনফারেন্স করে বলেছে যে হসপিটালগুলোকে সব দুর্নীতি মুক্ত করতে হবে। শুধু তাই নয়, নতুন স্বাস্থ্যনীতি ঘোষণা করতে চলেছেন তিনি। সমস্ত ওলট পালট হয়ে যাবে, বুঝলি, সব ওলট পালট হয়ে যাবে। এই খবরে আমার কি লাভ, কি বা ক্ষতি? তোর কি লাভ আমি জানি না, তবে ক্ষতি অনেক আছে। মানে স্বভাব টভাবগুলো এবার বদলা। এই যে পেশেন্ট পার্টিকে ধরে এনে ভর্তি করবার জন্য উমেদারি করিস, এগুলো এবার বন্ধ কর, বুঝলি? একটা কথা বলবো দাদা, কিছু মনে করবেন না। আমরা করলে সেটা দোষের, আর ডাক্তাররা এই হসপিটালে যত দুর্নীতি করে বেড়াচ্ছে সেটা দেখার কেউ নেই। বামন হয়ে চাঁদে হাত বাড়াস না। ওই ডাক্তারদের মতো তোর প্রতিপত্তি আছে? তাদের মতো তোর লেখাপড়া আছে? ডাক্তারদের দোষ ধরে নিজের দোষটা চাপা দেওয়ার চেষ্টা করিস না। ওফ, আপনি একেবারে হাফ মুডে আছেন, সুযোগ পাচ্ছেন আর আমাকে ছেড়ে যাচ্ছেন। আমরা কত আশা করে এসেছি যে একটা দুর্নীতি আপনাকে চোখে আঙুল দিয়ে দেখাতে এসেছিলাম। শুধু শুধু ব্রজলাল্লাই দুর্নীতি করে না, ডাক্তারও সুযোগ পেলে ছাড়ে না, সেটা দেখাবার জন্য আমি এসেছিলাম। এই তো একটা কেস আমি হাতে নাতে ধরে ফেললাম। হাতে নাতে ধরেছিস? এই তো একজন পেশেন্ট পার্টি সে এসেছিল ডায়ালিসিস নিতে, ফ্রি বেডে ভর্তি হয়েছে। পরে শুনলাম পেশেন্ট পার্টির নাকি প্রচুর টাকা। তুই জানলি কি করে অনেক টাকা? এই তো দাদা, আপনি উল্টো লাইনে যাচ্ছেন। আরে বাবা, বসাক স্যার বললেন ওনার নার্সিংহোমে ট্রিটমেন্ট চলছিল, আর বাবা ওখান থেকে স্ট্রেইট এসে হসপিটালের ফ্রি বেডে। ভাবুন তো কত টাকা বেঁচে গেল। কবে ভর্তি হয়েছে বললি? তুমি কেমন আছো? অনেক দিন বাকি। ভালো। ঋত্বিক এখানে কেন? ডক্টর পান্ডের সঙ্গে কি কথা বলছে?